This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী। তো রাজা হবুচন্দ্র সিংহাসনে অধিষ্ঠিত হয়ে বললেন, বুঝলে গবুচন্দ্র, এই যে সিংহাসনে বসলাম, সামনে তো অনেকগুলো দিবস আসবে, এই ধরা যাক স্বাধীনতা দিবস। গবুচন্দ্র বললে, কিসের স্বাধীনতা? কোনো স্বাধীনতা না, এইটাই স্বাধীনতা। এই আমরা ক্ষমতার সিংহাসনে বসেছে, এটাই স্বাধীনতা। রাজা হবুচন্দ্র বললেন, বিপদ বাড়বে, বিপদ, তুমি বুঝতে পারছো না, নাবালক আছো, বুঝতে পারছো না, আমি অনেক দেখেছি জীবনে। গবুচন্দ্র রাজার এরকম শুনে, হবুচন্দ্র রাজার শুনে গবুচন্দ্র একটু চিন্তায় পড়ে গেল। তাহলে আমরা বলি এটা দ্বিতীয় স্বাধীনতার অর্জন করলাম। হবুচন্দ্র রাজা ভাবলেন, না, তাহলে তো খারাপ কিছু নয়, মন্দ নয়, দ্বিতীয় স্বাধীনতা। মাথাতেই আসেনি হবুচন্দ্র রাজা এবং গবুচন্দ্র মন্ত্রীর যে দ্বিতীয় স্বাধীনতা বললে তো প্রথম স্বাধীনতাকে অস্বীকার করা হয়, কতবার স্বাধীনতা আসবে। তো এইরকমই একটা পরিস্থিতি বাংলাদেশে আজকে তৈরি হয়েছিল। নানা রকম সেনা অভ্যুত্থান, এই সেই নানা জল্পনা। আপনি গতকালের ক্যাপশন আপনারা দেখে নিন, আমি বলেছি যে ছাত্র নেতারা গৃহবন্দী হবে, হয়েছেও, ছাড় পেয়েছিল, আজকে একটু ছাড় পেয়েছিল। আর্মি এরকম এমন দাওয়াই দিয়ে রেখেছে যে যাবে, কিন্তু কি বলছে এবার থেকে কিন্তু আমরা এবার অবজার্ভ করব। অনেক হয়েছে, অনেক আশকারা পেয়ে একেবারে লাই দিয়ে মাথায় উঠে গেছে। তো তারপর তারা আজকে বলছেন যে না, ৭১-এর মুক্তিযুদ্ধকে অক্ষুণ্ণ রাখার জন্যেই হচ্ছে জুলাই বিপ্লব, লাউ ঠেলা। এমন পাল্টি হয়েছেন যে তাতে প্রায় সকলেই বলে গেছেন যে কতজনকে পাল্টি কুমার, পাল্টি রাম, পল্টু রাম, কতজনের নাম দেওয়া যায় এরকম। না, কোনো হেয়ালি করছি না, দাদা করছি না, বাস্তবিক পরিস্থিতিটা বোঝার চেষ্টা করছে। এক অসম্ভব চাপের মধ্যে যখন বাংলাদেশ যাচ্ছে, ভয়ঙ্কর চাপ, এবং যে বিভৎসতা হয়েছে তা অনেকটা ঠান্ডা হয়েছেন। কোথাও মুখ লুকোতে কি ডক্টর ইউনূস চীনে গেলেন? তার আগে কেউ কেউ বলছেন তিনি নাকি ভারতে আসতে চেয়েছিলেন। প্রেস সচিব মাঝে মধ্যে এরকম মন্তব্য করেন যে হঠাৎ ভারতের সাথে করেঙ্গে, ও করেঙ্গে, সেভেন সিস্টার্স কো দেখ লেঙ্গে, সব কিছু এই করেঙ্গে, তারপর শেষে তিনি চীনে গেছেন। তার কারণ হচ্ছে চীন কী হবে, চীন শুনে বলবে পারফরমেন্সের উপর আমাদের ইনভেস্টমেন্ট সমস্ত কিছু নির্ভর করে। তার কারণ তোমরা যার উপর ভরসা করছো বা যাকে করছো, আমরাও করেছিলাম, সেখানে আমাদের অবস্থা খুব খারাপ। বেলুচরা এমন এক বাঁশ দিয়ে দিয়েছে যাতে আমাদের ইনভেস্টমেন্ট এখন একটা সমস্যায় পড়েছে। তা ভারত এই পুরো পরিস্থিতি দেখছে। তার কারণ আগ বাড়িয়ে কিছু করতে গেলে ভারত আগ্রাসী ভূমিকা পালন করছে। ভারত কিছু না করতে চাইলে এসে এই দেখুন ভারতের কাছে গেছিলাম, ভারত কিছু করছে না। এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস, গতকালই বলেছিলাম যে বাংলাদেশের স্বাধীনতা দিবস হচ্ছে মানেই বাংলাদেশের যে শক্তি তারা ভেবেছিল যে অনেক কিছু তারা করে ফেলতে পেরেছে, স্বাধীনতা দিবসকে বদলে ফেলবে, সমস্ত ৩২ ধানমন্ডি গুড়িয়ে দেবে, তারপর টুঙ্গিপাড়ায় গিয়ে অভিযান চালাবে, পুরো ইতিহাস থেকে মুজিবুর রহমানের নাম নিশান মুছে দেবে। কিন্তু না, আজকে যথারীতি সেখানে হয়েছে, এবং রাষ্ট্রপতি যিনি সংবিধানকে রক্ষা করছেন এবং প্রায় একটা হিরোর মর্যাদা পেয়ে গেছেন অলরেডি বলা যেতে পারে। কেননা জুলাই বিপ্লব, তাদের কথা অনুযায়ী জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে শেখ হাসিনার পদচ্যুতির পর প্রথম স্বাধীনতা দিবস, যেখানে শেখ পরিবারের কেউ নেই, কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং অনেক সমন্বয়ককেও দেখা যাচ্ছে এবং জেনারেলদের দেখা যাচ্ছে, ওয়াকারুজ্জামানও ছিলেন, বিভিন্ন বাহিনীর প্রধানদেরও আপনারা দেখতে পাচ্ছেন। বর্ণাঢ্যভাবে দেশি বিদেশি সবাই সেই স্বাধীনতার ডাক, যে ডাক ১৯৭১ সাল যখন জিয়াউর রহমানের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এক বীরত্বপূর্ণ সংগ্রামের দিকে এগোবে,
25শে মার্চ অপারেশন সার্চ লাইটে পাক হানাদার বাহিনী বাঙালির মেধা মননকে বিধ্বস্ত করে দিয়েছিল এবং পৃথিবীর সবচেয়ে বড় একই দিনে জেনোসাইড ঘটানোর পর যে স্বাধীনতার ডাক দেওয়া হয়েছিল, সেই স্বাধীনতা পালিত কিভাবে হবে তা নিয়ে কত জল্পনা কল্পনা ছিল। সেই সমস্ত জল্পনা কল্পনা ধূলিসাৎ হয়ে গেছে। এর দ্বারাই প্রমাণিত হয় যে, যেটা শুরুর দিন থেকে বলেছিলাম, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু এবং ওয়াকারুজ্জামান যে তথাকথিতভাবে সেনা বাহিনীর যে ক্ষমতা প্রদর্শনের জায়গাটাকে তিনি অনেকটা পেছনে নিয়ে এসে এক রাজনীতির এক নতুন বয়ান দেওয়ার তিনি চেষ্টা করেছেন। ক্যান্টনমেন্ট ড্রিভেন পলিটিক্সে নানা রকম ফর্ম দেখা গেছে বাংলাদেশে। কখনো কখনো সামরিক শাসন, স্বয়ং প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হয়েছেন। দুবার এরকম ঘটনা ঘটেছে জিয়াউর রহমানের ক্ষেত্রে বা হোসেন মোহাম্মদ এরশাদের ক্ষেত্রে, কিন্তু ওয়াকারুজ্জামানের ক্ষেত্রে হয়নি। তিনি বলেছিলেন 1.5 বছরের মধ্যে নির্বাচন দিয়ে সুষ্ঠুভাবে আর্মি তারপর ক্যান্টনমেন্টে ফিরবে। আর্মি ক্যান্টনমেন্টে সেই যে 5ই আগস্টের আগে নেমেছিল, তারপর কিন্তু তারা ফেরেনি, রাজপথেই তারা রয়েছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার পেয়েছে। সুতরাং এই সমন্বয়কদের সামলানো তাদের কাছে খুব কষ্টকর ব্যাপার। তবে হ্যাঁ, অনেকে আশঙ্কা করেছিলেন অস্ত্রশস্ত্র নিয়ে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়বে, কিন্তু সেটা ঘটেনি। কেন ঘটেনি, কিভাবে ঘটেনি, আজ তার বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। যে দুঃসহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছে এবং অনেকেই চাইছেন বাংলাদেশে যে সেনাবাহিনী পুরো কর্তৃত্ব করুক এবং ডক্টর ইউনূস যদি নাও ফেরেন খুব একটা কিছু ক্ষতি হবে না, কেননা হঠাৎ ডক্টর ইউনূসকে নিয়ে তাদের একটা অরুচি ধরে গেছে অনেকের বাংলাদেশে, মানে ঠিক স্বাদ পাচ্ছেন না। এদিকে চীন বলেছে নাকি ইলিশ মাছ নেবে, খুব ভালো কথা। বাংলাদেশের ভালো যাতে হয়, আমরা কলকাতার এই মাটিতে বসে জনমত প্রত্যেক দিন করি, কোনো রকম জাহির করার জন্যে নয়। তার কারণ বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। গোটা সাউথ ইস্ট এশিয়া জুড়ে গণতন্ত্রের পথে কিভাবে হাঁটা যায়, কিভাবে হাঁটতে হবে, তার জন্যে আমরা দিন রাত এক করে আমরা কাজ করছি গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য। এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। তবে খুব ইন্টারেস্টিং লেগেছে সেই কথাটি দিয়ে আজকে অবশ্যই শুরু করবো। না, তার আগে একটা দেখাবো। 71-এর মুক্তিযুদ্ধে পতাকা উত্তোলন নিয়ে ঝামেলা। জাতীয় নাগরিক কমিটি হঠাৎ বলছে যে আমরাও 71-এর অংশীদার, আমরাও সেই স্পিরিট রাখতে চাই। অন্যদিকে বিএনপি যারা বরাবর বলে, তাদের ঘোষক হচ্ছে জিয়াউর রহমান। দেখুন, ছাত্রদল আর জাতীয় নাগরিক কমিটি পার্টির মধ্যে হাতাহাতি, মারামারি। কে তুলবে ফ্ল্যাগ, কে তুলবে ফ্ল্যাগ, এই নিয়ে। আজকে সরগরম হয়েছিল বিভিন্ন জায়গায়, বেশ কিছু এরকম ছবি এসেছে। তার মধ্যে একটি দেখেছেন কিল ঘুষি চর। আমরা আগামী দিনে দেখতে চাই বাংলাদেশের এই সমন্বয়ক ছাত্ররা থেকে আগামী দিনে ভালো বক্সার তৈরি হবে, যারা দেশের মান উন্নত করবে। মিছিল আপনারা তুমি কে আমি কে বাঙালি বাঙালি, এই যে একটা বাংলার একটা ভাবনা, যে জাতীয়তাবাদ, যে স্পিরিট, সেই স্পিরিটের মধ্যে যখন দখলদারি এসে গেছিল, তার মধ্যে যে কি বিপর্যয়গুলো তৈরি হয়েছে। সত্যি কি বাংলাদেশ আস্তে আস্তে নর্মালসির দিকে এগোচ্ছে? সেই প্রশ্ন একটা বড় প্রশ্ন আকারে রয়েছে। এবং আজকে এই মুহূর্তে আপনাদেরকে আরও একজনের শোনাবো, যিনি উপদেষ্টা রয়েছেন, ক্রীড়া যুব কল্যাণ উপদেষ্টা এবং স্থানীয় সরকার প্রশাসনের যিনি উপদেষ্টা, আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি কি বলছেন, খুব গুরুত্বপূর্ণ। 71 এই দেশকে জন্ম দিয়েছে এবং আমরা একটা স্বাধীনতা অর্জন করেছি, একটি রক্তক্ষয়ী স্বাধীনতা। কিন্তু বিগত 16 বছরে ফ্যাসিবাদ এই স্বাধীনতার যে কনসেপ্ট, সেটাকে নষ্ট করে দিয়ে গেছে। আমরা মনে করি যে দেশের প্রত্যেকটা নাগরিক যতক্ষণ পর্যন্ত না মনে করবে তিনি স্বাধীন, তার বাক স্বাধীনতা আছে, তার ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে,
ততক্ষণ পর্যন্ত আসলে ভূখণ্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই। আমরা মনে করি 24 সেই স্বাধীনতাকে রক্ষা করেছে এবং 24-এর গণঅভ্যুত্থান আবার একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে 71 অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে 24। এবং এই স্বাধীনতা সামনের দিনগুলোতেও বাংলাদেশে থাকবে এবং আর কখনোই একটি স্বাধীন ভূখণ্ডে এদেশের মানুষ আর পরাধীন অনুভব করবে না। একেবারে বয়ান বদলে গেছিল। স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা যারা বলেছিলেন এটাই দ্বিতীয় স্বাধীনতা, প্রথম স্বাধীনতাকে কোনো, এবং সেখানে ভারতের স্বার্থ ছিল বলে সেটা পূর্ব পাকিস্তান দ্বিখণ্ডিত হয়েছে। সমস্ত বক্তব্যগুলো যা যা আছে সমস্ত প্লে লিস্টে কিন্তু তোলা আছে, সুতরাং বলা যাবে না আগে বলিনি। প্রায় প্রতি মুহূর্তে কেন এই পরিবর্তন? একটা বাংলায় গান আছে, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। তো ঠেলায় পড়লে এখন বলছেন 71-এর স্পিরিট রাখার জন্য নাকি জুলাই অভ্যুত্থান হয়েছিল। তো তার জন্যে এই অভ্যুত্থান পরবর্তী অধ্যায়ে যে সমস্ত বিষয়গুলো এলো সংস্কারের নামে, নানা কিছুর নামে, এই অনাচার, এই অভব্যতা, এই শিষ্টাচার বহির্ভূত যে সমস্ত কাজ, সেগুলো কি আগামী দিনে কোথাও একটা জায়গায়, কারণ বড় ম্রিয়মাণ স্বরে এই কথাগুলো যখন বলতে হচ্ছে, ঢোক গিলতে হচ্ছে, তখন এই দৃশ্য প্রত্যেকেই দেখছেন, বাংলাদেশের মানুষ তো দেখেছেন, যারা আজকে দেখছেন জনমত তারাও নিশ্চয়ই দেখছেন যে কি এই মুহূর্তে জায়গায় দাঁড়িয়ে গেছে বাংলাদেশ। আমি আজকে স্টুডিওতে তাদের বক্তব্য রাখবেন, তারা তাদের বিশ্লেষণ দেবেন, ডক্টর প্রদীপ চট্টোপাধ্যায়, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, তিনি আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর প্রদীপ্ত রায়, রাজনৈতিক বিশ্লেষক হিসাবে, তিনিও রাষ্ট্রবিজ্ঞানের একজন অধ্যাপক, এবং আমাদের সঙ্গে বাংলাদেশ থেকে যোগদান করছেন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা আরিফুল ইসলাম। স্বাগত জানাচ্ছি। আরিফুল, আজকে স্বাধীনতা দিবস, 54তম স্বাধীনতা দিবসে অনেকেই বলছেন যে বাংলাদেশে যদি ডক্টর ইউনূস ফেরত না আসেন, ভালো সেনাবাহিনী যদি সেই জায়গায় কর্তৃত্বটা রাখে ভালো। এই দুটো যেমন এরকম একটা প্রতিক্রিয়া এরকম পাওয়া যাচ্ছে, যেহেতু সেখানে বাংলাদেশে। আমার প্রশ্ন হচ্ছে যে স্বাধীনতার জন্যে 25শে মার্চের পর 26শে মার্চ গোটা বাংলাদেশ জুড়ে 71 সালে যখন মুজিব বাহিনী, মুক্তিবাহিনী আস্তে আস্তে গেরিলারা প্রস্তুত হচ্ছে, বাংলার চাষিরা হাতে অস্ত্র তুলে দিয়ে কিভাবে আগামী দিনে যুদ্ধে যাবে তার প্রস্তুতি নিচ্ছে, ছাত্রলীগ সে সময় সমানভাবে সক্রিয়, সমস্ত সেরা সমস্ত। আজকের এই সমাজে দাঁড়িয়ে ছাত্রলীগের একজন নেতা হিসাবে, কর্মী হিসাবে এই কঠিন পরিস্থিতিতে কি স্বাধীনতা দিবস উদযাপন করা গেছে, নাকি যারা এই নাহিদ ইসলাম, সার্জিস আলম এরাই স্বাধীনতা দিবসের যে ব্যাখ্যা দেওয়ার জন্য তারাই সমস্ত কিছু করেছে? চিত্রটা কি ছিল একটু সবিস্তারে জানতে চাইব। আরিফুল ইসলাম, ছাত্রলীগ নেতা। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি জানেন যে আমরা খুব ক্রাইসিস মুহূর্তে আছি, আমরা ঘর থেকে বের হতে পারতেছি না, আমাদের কোনো জাতীয় প্রোগ্রাম করতে দিচ্ছে না, আমাদের কোনো ধরনের কোনো প্রোগ্রাম করতে দিচ্ছে না এই ফ্যাসিস্ট অবৈধ ইউনূস সরকার। আমরা জোর করে আমরা রাজপথে আছি এবং আমরা প্রত্যেকটা প্রোগ্রাম করতেছি, আমাদের জাতীয় প্রোগ্রাম, আমাদের দলের প্রোগ্রাম, আমাদের দেশের প্রত্যেকটা প্রোগ্রাম, জাতীয় প্রোগ্রাম আমরা করতেছি। আমাদেরকে উনি মানে মাঠে নামতে দিচ্ছে না, আমাদের প্রোগ্রাম থেমে নাই, ওনার এই সাইডে আটকে দিলে আমরা অন্য সাইডে করতেছি। আমরা কোথাও না কোথাও আমরা খুব সুন্দরভাবে মহান স্বাধীনতা দিবস আজ উদযাপিত করেছি। ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ এবং বাংলাদেশের সাধারণ জনগণ স্বাধীনতা উদযাপন করেছি, এবং স্বাধীনতা উদযাপন করতে গিয়ে আমরা অনেকে মার খাইছি, অনেকে আমরা আহত হয়েছি, অনেকে আমরা গ্রেপ্তার হয়েছি। ধন্যবাদ। এই যে বলছে আসিফ মাহমুদ সাজিব ভুইয়া যে 71 সালে যে মুক্তিযুদ্ধ, যে স্বাধীনতা লড়াই, সেই স্বাধীনতার স্পিরিটটাকে অক্ষুণ্ণ রাখার জন্যেই জুলাই অভ্যুত্থান, কি বলবে? আসলে আসিফ মাহমুদ সজীব যেটা বলছে, ছোট মানুষ, ও তো আমাদের মোট জুনিয়র, আমাদের ছোট ভাই।
ও তো রাজনীতি বোঝে না, ওর মানে ও তো নন পলিটিক্যাল ফ্যামিলির ছেলে, ওরা হচ্ছে সরাসরি জঙ্গি সংগঠনের মেম্বার। ও ওরা তো স্বাধীনতা 24-এর সাথে যদি 71-কে তুলনা করে, এটা মানে আপনি নিজেও বুঝতেছেন এবং সারা বিশ্বই দেখতেছে। ও যেটা বলছে একেবারে ভিত্তিহীন কথা, এবং ওরা ওরা দেখতেছে যে খুব দ্রুত বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খুব দ্রুত চলে আসবে নেওয়ার জন্য। বাংলাদেশ আওয়ামী লীগ সহ বাংলাদেশ আওয়ামী লীগ এবং এই লক্ষ লক্ষ লোক বাংলাদেশ বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করতেছে, শুধু একটা ডাকের অপেক্ষা, যার জন্য সুরটা একটু নরম করতে। ধন্যবাদ আপনাকে। আমি আরিফুল, আজকে জানি অনেক ব্যস্ততা আর রয়েছে, অনেক ইয়ে করে তোমাকে অবশ্য ধন্যবাদ, তার কারণ আজকে সারাদিনে নানা কর্মসূচি, বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং এই যে বাধ্যতা, মানে প্রদীপবাবু ও বাধ্য হয়েছে, মানে আরিফুল বারবারই বলছে যে এরা সব জঙ্গি সংগঠন, এই জঙ্গি সংগঠন, এদের কথার কোনো ভিত্তি নেই, কিন্তু একটা ডাকের অপেক্ষায় রয়েছে এবং এটা বারবার করে আরিফুল ইসলাম বলার চেষ্টা করছে। আগেও বলেছে যে বাংলাদেশে প্রচুর লোক রয়েছে, জাস্ট একটা কলের অপেক্ষায় রয়েছে, তারপর তারা পুরো নেমে পড়লে অবরুদ্ধ হয়ে পরিস্থিতি তৈরি হয়ে যাবে ঢাকা। এরকম একটা অবস্থার মধ্যে যে এই দ্রুত পরিবর্তন যে ঘটতে থাকে বিভিন্ন সময় জানুয়ারি থেকে আমেরিকার নির্বাচন, এই সেই নানা কিছু ঘটনা প্রবাহ আজকে এই জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছে। চীনে গেছেন ডক্টর ইউনূস, চীনে গিয়ে আদৌ কোনো সুবিধা হবে কি? না, আমি প্রথমেই বলি যে বিদেশে কোন দেশে সফরে গেলেন তার থেকে দেশের নাগরিকদের কি সুবিধা হবে না হবে এর সঙ্গে কোনো সরাসরি যোগ নেই। তার কারণ বর্তমান গত জুলাই মাস থেকে বাংলাদেশে আমাদের কাছে যেটুকু খবর আছে, বিভিন্ন ইউরোপীয় ছোট ছোট দেশগুলো সেখানে কিন্তু তাদের প্রজেক্টের জন্য কিছু ইনভেস্টমেন্ট করছে এবং চীন সরাসরি এখনো অবধি এই গত 7-8 মাসে বড় কিছু প্রজেক্টের ইনভেস্টমেন্ট করেনি। দ্বিতীয় যে সব থেকে বড় ঘটনা সেটা হচ্ছে যে প্রতিবেদন দিয়ে আপনি শুরু করলেন, ইংরেজিতে একটা খুব দামি কথা আছে যে হোয়েন ইউ আর ইউথ ইউ আর ইগনোরেন্ট অফ হাউ ইগনোরেন্ট ইউথ ক্যান বি। আপনি যখন যুবক তখন আপনার মধ্যে একটা অজ্ঞতা থাকে যে যুব সম্প্রদায়রা কত অজ্ঞ হতে পারে। এই যে একটু আগে একটা কথা হলো যে 71-এর স্পিরিটকে রক্ষা করতে 2024, অথচ 2024-এই আমরা দেখলাম 32 গুড়িয়ে গেল। 24-এই আমরা দেখলাম যে স্থপতি, 71-এর স্থপতি, তার যে ভাস্কর্যগুলো ছিল, মূর্তিগুলো ছিল, তাকে অপমান করা। তাহলে স্পিরিটটা থাকলো কোথায়? আসলে তারা সরাসরি জঙ্গি সংগঠনের সাথে যুক্ত কি যুক্ত নয় সেটা ওখানকার মানুষজন ভালো বলতে পারবেন। তবে এইটুকু ঠিক যে তারা অত্যন্ত অজ্ঞ যে একটা বড় রাজনৈতিক খেলায় তাদেরকে জুড়ে দেওয়া হয়েছিল যুব সম্প্রদায়কে, এবং সেই জন্য যুব সম্প্রদায়ের মধ্যেও একটা কিন্তু যেটা আপনি লাগাতার যে অনুষ্ঠান করছেন যে তাদের মধ্যে একটা ক্ষমতার লোভ ছিল, তাদের মধ্যে কিন্তু কোনো দিক নির্দেশ ছিল না কিভাবে প্রশাসন চালাতে হয়। এবং সবথেকে বড় কথা যেটা একটু আগে বাইটে খুব পরিষ্কার এলো যে তারা চেয়েছে যে সবাই একটা সামাজিক ন্যায়, সামাজিক কল্যাণ, দুর্নীতিমুক্ত সমাজ, সব আইডিয়াল কথাবার্তা। একটা বাস্তবে যেটা হয় রাজনীতিতে, সেটা ভারতবর্ষ হোক, দক্ষিণ এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়ার যে কোনো রাষ্ট্রেই হোক, সেখানে কিন্তু একদম মডেল সাম্যের সমাজ এরকম কিন্তু আমরা দেখি না। সব জায়গাতেই কিছু না কিছু অসুবিধার জায়গা রয়েছে এবং সেগুলোকে মানুষকে কিন্তু নির্বাচনের মাধ্যমেই শাসক দলকে বার্তা দিতে হয়। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ক্যাওস তৈরি করে কোনো ধরনের বার্তা মানুষের কাছে পৌঁছায় না, বরঞ্চ সাধারণ মানুষের জনজীবন ব্যাহত হয়, অনেক কষ্টের মধ্যে তারা যাচ্ছে। যেমন বাংলাদেশে একটু আগে যে ছাত্রনেতা বলছিলেন যে তারা ঘর থেকে বেরোতে পারছেন, এবং সেইখান থেকে সব থেকে বড় কথা যে শেখ হাসিনা ভারতবর্ষে আছে সবাই জানেন, বা ভারতবর্ষে না থেকেও উনি যেখানে সুস্থভাবে আছেন, যদি উনি ডাক দেন তাহলে কি এই ছাত্রনেতাদের বাংলাদেশের সেনাবাহিনী বা ইউনিট সরকার তারা কি রাস্তায় নামতে দেবে? এইটা একটা সব থেকে বড় কোশ্চেন, যে রাস্তায় নামার জন্য তারা তৈরি, কিন্তু রাস্তায় নামতে দেওয়ার মতো যে গণতান্ত্রিক বহুত্ববাদী মানসিকতা, সেটাই এখন বাংলাদেশের সব থেকে বড় অভাব। আমার সব থেকে খারাপ লেগেছে বা আমার সব থেকে যেটা আমরা সবাই আশা করেছিলাম যে
মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতা অফিস গ্রহণ করলেন জানুয়ারি 24 তারিখে, তারপরে কিন্তু আমরা একটু দ্রুত ঘটনা চেয়েছিলাম যে যাতে দ্রুত নির্বাচন হয় বা দ্রুত চাপ সৃষ্টি হয় এই সরকারের ওপরে, কিন্তু তারা কিন্তু বহাল তবিয়তে আছে এবং তাদের যে প্রথম বক্তব্য যে ডিসেম্বরের আগে আমরা নির্বাচন চাইছি না, 25শে ডিসেম্বরের আগে, সেই জায়গাতেই কিন্তু তারা অনড়। এবং সেনাবাহিনীরও কিন্তু আমি বারে বারেই বলবো, যতই খবর আসুক, সেনাবাহিনী কিন্তু খুব একটা উৎসাহ নয় বাংলাদেশের ক্ষমতা ভার নিজের হাতে নেওয়ার। তার দুটো কারণ। একটা বড় কারণ হচ্ছে যে এই সেনাবাহিনীরা সম্মিলিত জাতিপুঞ্জের যে শান্তি বাহিনী তাদের মধ্যে এরা কিন্তু কাজ করে, এবং যদি সেনাবাহিনী ক্ষমতায় চলে আসে তাহলে সেই মিশনে তারা যেতে পারবে না, ফলে সেখানে কিন্তু তাদের একটা সেটব্যাক হবে আর্থিক এবং সামাজিক। দ্বিতীয় কারণ, যে ক্ষমতাতেই লোকেরা থাকুক না কেন, শেখ হাসিনা সরকার থাকুক বা অন্তর্বর্তী সরকার, যারা ইনভেস্টমেন্ট করছে, যে কন্ট্রাক্টরদের টাকা দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু সেনাবাহিনীদের যথেষ্ট যোগসাযোগ রয়েছে। ফলে সেনাবাহিনীর আর আলাদা করে এই কাঁধে এই ভারটা নেওয়ার কোনো প্রয়োজন নেই। না হলে এতদিনে যথেষ্ট সুযোগ ছিল যে সেনাবাহিনী ক্ষমতায় নিয়ে নিত। ফলে এখন একটাই অপেক্ষা, যে সেটা হচ্ছে যে বাংলাদেশের সাধারণ মানুষ, এই যে স্বাধীনতা দিবস পালন হলো, শেখ হাসিনা যেভাবে বিতাড়িত হয়েছে, তারপরে এখানের মানুষরা তারা যে কজনই হোক কি করে স্বাধীনতা দিবস পালন করেন। স্বাধীনতার কাণ্ডারি যখন দেশের বাইরে, তখন স্বাধীনতা দিবস পালন করছে কিছু বাংলাদেশের নাগরিক, এবং বিদেশ মন্ত্রণালয়ের যারা ওখানে আছে, রাষ্ট্রদূতেরা, তারাও সেখানে সম্মিলিত হচ্ছে। এটা তো আজকে সব থেকে বড় হতাশা। একদম। আমি আবারও একটু আরিফুল এই জায়গাটাই জানতে চাইবো, যেখানে নানাজন নানা কথা বললো যে স্বাধীনতা দিবস পালিত হবে না, নানা হবে না, সেখানে যেখানে স্বাধীনতার যাদের কারণে যারা সরাসরি প্রত্যক্ষভাবে ডাক দিয়েছিল আওয়ামী লীগ এবং অন্যান্য যে সংগঠনগুলো, আজ তাদের কেউ নেই। তুমি বললে যে বাড়ি থেকে বেরোতে পারছো না, অথচ সব পক্ষ সামিল হলো যারা বিরোধিতা করছে। এই যন্ত্রণাটা কতটা, এই যন্ত্রণাটা ঠিক কিভাবে সারাটা দিন এই যন্ত্রণাটা নিয়ে কিভাবে অতিবাহিত করছো, একটু যদি এই ব্যাপারটা বলো। শোনা যাচ্ছে আরিফুল? আরিফুল শোনা যাচ্ছে? আরিফুল, এই যে সবাই আজকে অংশগ্রহণ করলো, কিন্তু যারা সত্যিকারে মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার যুদ্ধটা করলো, আজ তারা গৃহবন্দী, কেউ বাইরে রয়েছে, তারা নেই। এই যন্ত্রণা ঠিক কতটা? একটু সমস্যা শুনতে পাচ্ছি না, নেট প্রবলেম। হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। একটু আমি পিসিআরকে বলবো একটু নেটওয়ার্কের প্রবলেমটা একটু সলভ করার জন্য। আমি একই প্রশ্ন একটু রাখছি হচ্ছে প্রদীপ্ত রায় আপনার কাছে। কতজন কত কথা বললো, স্বাধীনতার মানি না, সেকেন্ড স্বাধীনতা, আর তারা বলছে আমরা তো জুলাই আন্দোলন করলাম এর জন্য, কিন্তু মাইনার সব কিছুতে প্রথমে বলেছে নির্বাচনে দাঁড়াতে দেব না, সামাজিক জনজীবনের মধ্যে আসতে দিচ্ছে না, নানা রকম শর্ত চাপিয়ে কেউ কেউ হয়তো স্থানীয় জায়গায় তারা কোনো রকমে টিকে থাকার চেষ্টা করছেন। এবার স্বাধীনতা দিবসে কেউ নেই, যারা রয়েছে তাদের কিছুদিন আগে স্বাধীনতা দিবস নিয়ে বা সে বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে নিয়ে কি চরম অপমানজনক কথাবার্তা বলেছে, তারা আজকে স্বাধীনতা দিবস পালন করছে। হ্যাঁ, এই যারা 5ই আগস্টের অভ্যুত্থানের কাণ্ডারি, তারা তো মূলত বাংলাদেশের যে বুনিয়াদ, যে দার্শনিক বা রাষ্ট্রনৈতিক যে বুনিয়াদ, সেটাকে অস্বীকার করে। তারা বলে যে পূর্ব পাকিস্তানটাই আমাদের সত্যি সত্যি জাতিসত্তা, সেখান থেকে কোনো কারণে এটা হয়ে গেছে, তো আমরা আবার সেই পুনর্মসিকভাব করতে চাই, এটাই তাদের মূল বক্তব্য। সেই কারণেই তারা 16 ডিসেম্বরকে অস্বীকার করেন। সেই কারণেই বঙ্গবন্ধু জয় বাংলা ব্যান্ড হয়, ওখানে বলা যাবে না জয় বাংলা, মুজিবুর রহমানের কথা বলা যাবে না, এই বক্তব্যগুলো হয়। তারপরে ধানমন্ডি আমরা দেখেছি কি হয়েছে, মুজিবের মূর্তির সাথে কি হয়েছে, সেসব আমরা দেখেছি এই কদিনে। তো
এর যে রেজিস্ট্যান্সটা বাংলাদেশে শুরু হয়েছে, আজকে আপনি একটা খুব ভালো প্রতিবেদন দেখালেন যেখানে বলছে যে তুমি কার আমি কার বাঙালি বাঙালি, এই কথাটা কিন্তু অগস্ট মাসে বা জুলাই মাসে কি ছিল, তুমি কার আমি কার রাজাকার রাজাকার। যে রাজাকাররা ছিল বাংলাদেশি জাতিসত্তা বা বাঙালি জাতীয়তাবাদ, তার কাছে বিভীষিকা। বাঙালি মহিলাদেরকে যারা রেপ করেছে, বাঙালিদেরকে যারা খুন করেছে, বাঙালিদের অস্তিত্বকে যারা পৃথিবী থেকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছে, সেই রাজাকারদের সাথে এরা নিজেদেরকে একাত্ম করেছিল। কিন্তু উল্টো দিকে আজকে এই স্বরটা, এবং এখানে বিএনপির একটা ভূমিকা অবশ্যই আছে। বিএনপি কখনোই জামাতের এই যে রাষ্ট্র চিন্তা যেটা, সেটাকে অ্যাকসেপ্ট করেনি, যদিও এক ধরনের রাজনৈতিক মানে তৈরি হয়েছিল, নির্বাচনী অ্যালায়েন্সও হয়েছে, কিন্তু দার্শনিক এই আন্ডারস্ট্যান্ডিংটা কখনো জামাতের সাথে বিএনপির হতে পারে না, কারণ জামাত যেভাবে বাংলাদেশের জাতিসত্তাটাকে দেখে, বিএনপি সেভাবে দেখে না। এবং এখন যারা আওয়ামী লীগপন্থী বা বিএনপি পন্থী, তারা তো প্রত্যেকেই বাংলাদেশপন্থী। কেউ এটা চায় না যে আবার ক্যালিফেট তৈরি হোক বা পাকিস্তানের সাথে বিলয় হোক বা এই ধরনের কিছু হোক। তো এই যে মাটিটা, এটা এদের কাছে থেকে মানে পায়ের নিচ থেকে সরে গেছে। এই ইসলামী যে ছাত্রনেতা হ্যানত্যান যারা ছিল, এই সার্জি সালাম ইত্যাদি ইত্যাদি, তো এরা বুঝে গেছে যে আমাকে যদি টিকে থাকতে হয়, এই স্পেসটা আমাকে দিতে হবে যারা বাংলাদেশপন্থী তাদের জন্য। সেই কারণেই কিন্তু 26শে মার্চের স্বাধীনতা আন্দোলনটা তারা অ্যাকসেপ্ট করে নিয়েছে যে ঠিক আছে হোক। এবং এই কারণেই দেখবেন যে ওই হয় না যে ঠিক আছে আমি এটাকে হতে দিলাম কিন্তু আমি এটার পার্ট হব না। সেই কারণেই কিন্তু প্রধান যিনি উপদেষ্টা, তার এই আজকের দিনে দেশ ছেড়ে অন্য দেশে যাওয়া। পৃথিবীর কোন দেশে সেই দেশের স্বাধীনতা দিবসের দিন সেই দেশের যিনি প্রধান তিনি থাকেন না? এরম কোনো নিদর্শন পৃথিবীর কোথাও আছে? উল্টো দিকে তিনি অন্য দেশের অতিথিদের ডাকেন, সেনানায়কদের ডাকেন বা রাষ্ট্রনায়কদের ডাকেন, তারা আসেন, তারা সরকারি গেস্ট হন, তারা অভিবাদন নেন ইত্যাদি ইত্যাদি। দুটো দেশের মধ্যে প্রচুর ভালো ভালো কথাবার্তা হয়। কিন্তু এখানে তো উল্টোটা হলো। তার মানে কি উনি এক ধরনের একটা সিম্বলিক ডিজোন করলেন যে আমি ঠিক আছে হচ্ছে হোক, কিন্তু আমি এটার পার্ট নই। তো একদিকে উনি করতে দিলেন যাতে একটা রেজিস্ট্যান্স, যে সেটাকে একটু হতে মানে রেজিস্ট্যান্সটাকে খুব আটকাতে গেলে তো সেটা আরও সমস্যা হবে। আর উল্টো দিকে উনি নিজে এটার মধ্যে পার্ট হলেন না, যাতে করে উনি যারা এই ছাত্র যুব যে যারা এটা করেছিল তাদের কাছে খানিকটা বাহবা পান। দেখুন, এরা যারা এই আন্দোলনটা করেছিল তাদের আর একটা যেটা মানে ভরসার জায়গা ছিল, আন্তর্জাতিক কিছু এজেন্সি তাদেরকে লজিস্টিক্যাল হেল্প করেছিল, তাদের ফান্ডিং দিয়েছিল। তাদের মধ্যে বাংলাদেশের যেটা মূল ভরসার জায়গা ছিল সেটা হচ্ছে আমেরিকা। আমেরিকা কমপ্লিটলি ঘুরে গেছে। এবং আপনি দেখবেন, আমি একটু এই জায়গাটায় মানে আসছি, চীন আমেরিকা বা আজকের এই জায়গাটা আমি একটু আবারও আরিফুলের কাছে আসবো। আরিফুল, এই যে গোটা দিন নানা জায়গায়, কোথাও হচ্ছে ছাত্র দলের সাথে জাতীয় নাগরিক পার্টির কোথাও পতাকা তোলা নিয়ে সংঘর্ষ হয়েছে, সমস্ত মধ্যে আওয়ামী লীগ ছাত্রলীগ কোথাও নেই। এই সারাটা দিন খুব যন্ত্রণার মধ্যে কি কাটছে? আসলে আমরা রাত 12টা 1 মিনিট থেকে আমাদের দলীয় কর্মসূচি এবং বাংলাদেশের মহান জাতীয় স্বাধীনতা দিবসের উপলক্ষে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে সারা বাংলাদেশে আমরা আজকে পালন করতে পারছি। এবং এই জাতীয় দিবস পালন করতে গিয়ে বাঙালি জাতীয় স্লোগান, যে স্লোগানের মাধ্যমে 1971 সালে আমরা এই বাংলাদেশ পেয়েছিলাম, সেই স্লোগান দিতে গিয়ে, জয় বাংলা স্লোগান দিতে গিয়ে আজকে আমরা অনেকে হয়রানির শিকার হয়েছি। অনেক মুক্তিযোদ্ধাকে অপমান করা হয়েছে, অনেক মুক্তিযোদ্ধার গায়ে হাত তোলা হয়েছে, অনেককে পুলিশ তুলে নিয়ে গেছে। আমরা আজকে প্রোগ্রাম করছি, আমাদের জীবন উপেক্ষা করেও আমরা প্রোগ্রাম সফল করছি ইনশাল্লাহ। মানে সর্বত্র কি গোটা বাংলাদেশ জুড়ে কি এই প্রোগ্রাম হয়েছে? সারা বাংলাদেশ জুড়ে প্রত্যেকটা মানে একদম ওয়ার্ড পর্যায়ে, তৃণমূল পর্যায়ে আমাদের প্রোগ্রাম হয়েছে। কিন্তু আমরা কৌশলে করছি, আত্মগোপনে থেকে, যে যেখানে অবস্থান করছে সে সেখান থেকে ওইভাবে আমরা প্রোগ্রাম করছি। মানে কিরকম কৌশলে, কিরকম করার একটু যদি একটু বলো। যেমন আমি যেখানে আমরা আমাদের প্রোগ্রামটা আমরা আগে সাজিয়ে রাখছিলাম, যেখানে প্রোগ্রাম করার মতো স্পেস, যেমন হচ্ছে সাভারে জাতীয় স্মৃতিসৌধে আমরা প্রোগ্রাম করতে পারিনি। সকালে একটা প্রোগ্রাম করছি যখন প্রশাসন ছিল না, কিন্তু তারপর থেকে যখন আমরা প্রোগ্রাম করতে গেছি তখন আমাদের বাধা দিতে, এবং প্রোগ্রাম করার যতগুলো স্পট আছে পুলিশ বাধা দিয়ে রাখছে,
প্রশাসন মানে ঘিরে রাখছে, ওইখানে ডিবি অবস্থান করছে, র্যাব অবস্থান করছে, এবং এক কথায় যৌথ বাহিনী অবস্থান করছে, ওখানে করতে পারিনি। আমরা কোথাও নিজেরা একটা স্পেস বেছে নিয়ে আমাদের সেফ জোনে, যেখানে আমাদের মনে হয়েছে এখানে আমরা প্রোগ্রাম করলে আমরা গ্রেপ্তার হব না বা এই ফ্যাসিস্ট ইউনূস আমাদের গ্রেপ্তার করবে না, আমরা ঠিক ওই সমস্ত স্পটে প্রত্যেকটা জায়গায় প্রোগ্রাম করছি ইনশাল্লাহ, এবং প্রোগ্রাম করতে আমরা সফল হয়েছি ইনশাল্লাহ। কোথাও একটা জায়গায় এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই তখন করতে ইচ্ছা করে, এই যে বললে র্যাব, ডিবি বা হচ্ছে সেটা যৌথ বাহিনী বিভিন্ন জায়গায় রয়েছে, তারা কি আওয়ামী লীগ দেখলেই কি বা এই স্লোগানগুলো দিলে তারা কি এখনো গ্রেপ্তার করছে বা নিয়ে যাচ্ছে? শুধু আওয়ামী লীগ না, সাধারণ মানুষও যদি আওয়ামী লীগের পক্ষে, ন্যায়ের পক্ষে সত্যি কথা তুলে ধরে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এবং সাধারণ মানুষ যদি একটা মানে সাধারণ মানুষের মুখে হচ্ছে কষ্ট লাগিয়ে রাখছে, আওয়ামী লীগের কথা বললে বা শেখ হাসিনা ভালো কাজ করছে এতটুকু সত্যতা তুলে ধরলেও তাকেও গ্রেপ্তার করা হচ্ছে। মানে এই গ্রেপ্তারিটা এখনো চলছে? এখনো চলছে। আপনি জানেন ডেভিল হান্ট কখন হলো? যখন আওয়ামী লীগের গাজী আমাদের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে যখন ডাকাতি, এই সমন্বয়করা ডাকাতি করতে যাচ্ছে, টার্গেট করতেছে কাদের? যার অবস্থান একটু ভালো, যার মানে বাড়িতে এখনো ভালো আসবাবপত্র আছে, এরা মানে অনেক কিছু আছে আর কি, এক কথায় ওইখানে গেলে লুট করতে পারবে, ডাকাতি করতে পারবে। এই সমস্ত বাড়িতে যখন ডাকাতি করতে যাচ্ছে, তখন এলাকার লোকজন দল বল নির্বিশেষে ওই ডাকাত দলকে প্রতিহত করতেছে। আর ওই ডাকাত প্রতিহত করতেছে, ওরা প্রতিহত করতে গিয়ে ওই ডাকাত দলকে প্রতিহত করতে গিয়ে ওরা আহত হয়েছে, ডাকাত দল আহত হয়েছে, এবং যারা প্রতিহত করতে গেছে তারা আহত হয়েছে। কিন্তু ডাকাত দল মানে সমন্বয়করা প্রতিটি বাড়িতে লুট করতে যাচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে, মন্ত্রী, এমপি, মেয়র, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা আওয়ামী লীগের সভাপতি, এদের বাড়িতে লুট করতে গেলেই ওই যখনই আমরা বাধা দিচ্ছি বা সাধারণ মানুষ বাধা দিচ্ছে, তখন ওরা কি করলো? ডেভিল হ্যান্ডের মাধ্যমে আমাদের গ্রেপ্তার প্রক্রিয়া শুরু করলো। আসলে এটা ডেভিল হ্যান্ড না, এটা আওয়ামী লীগ নিধন করার জন্য করছিল, কিন্তু তারপরে আমরা থেমে নেই এবং সাধারণ মানুষ থেমে নেই। শুধু আমরা একটা ডাকের অপেক্ষায় আছি। জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, কারণ উনি পদত্যাগ করেন নাই। এটা বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে আওয়ামী লীগ এবং বাংলাদেশের সাধারণ মানুষ সবাই চায় যে জননেত্রী শেখ হাসিনা যে দিনে আসে, যখনই আসবে, আবার স্বপদে বহাল থাকবেন। তো এই আহ্বানটা তিনি কেন করছেন না বলে মনে হয়, যখন এতটাই প্রস্তুতি সারা রয়েছে? এটা হচ্ছে আমাদের দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনার অপেক্ষায় আমরা আছি। ওনার যখন নির্দেশনা দেবে আমরা জীবন দেওয়ার জন্য, শুধু ছাত্রলীগ 30 লক্ষ বের হবো, শুধু ছাত্রলীগ, অন্য কোনো সংগঠন না, শুধু ছাত্রলীগ। আমরা প্রস্তুত জীবন দেওয়ার জন্য, জননেত্রী শেখ হাসিনাকে আনার জন্য। দেশে স্বপদে বহাল হবে, এবং উনি তো পদত্যাগ করেন নাই, এটা বাংলাদেশের সবাই জানে এবং সারা বিশ্ব দেখছে। উনি পদত্যাগ করেন নাই, উনি, আমরা জানি, বাংলাদেশ ছাত্রলীগ জানে, উনি কোনো সাংগঠনিক কাজে মানে ভারতে গেছে, এবং উনাকে অস্ত্রের মুখে ভারতে নিয়ে যাওয়া হয়েছে। কারণ উনি তো একটা জিনিস হচ্ছে যে সেটা ঠিক আছে, উনি নিয়ে আসবে, স্বাগত, উনি পদত্যাগ করেননি, সেই কারণেই কি আওয়ামী লীগ বা ছাত্রলীগ কোনো জায়গা থেকে এর মধ্যে নির্বাচন চাই এই দাবিটাও নেই? দাবিটা কিন্তু তুলছে বিএনপি বা অনেকেই, তারা বলছেন যারা ইমিডিয়েটলি নির্বাচন হোক না, বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফেরাতে গেলে নির্বাচন হোক। তো সেই কারণেই কি মানে, কিন্তু আওয়ামী লীগ কিছু বলছে না, কি মনে হচ্ছে কেন বলছে না? এটা তো আসলে সংবিধান অনুযায়ী এখনো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বৈধ প্রধানমন্ত্রী, ওই কারণে করেন নাই। প্রদীপবাবু, এই যে বাংলাদেশে এখনো পর্যন্ত আওয়ামী লীগের যে ওটা আহ্বানে রয়েছে, এবং যেহেতু তিনি সভাপতি এবং ঘোষিতভাবে পদত্যাগ তিনি করেননি, এখন এটা বলছে, সে কারণে আওয়ামী লীগ ব্যতী রেখে অনেকেই বলছেন নির্বাচন চাই। এটা তো এক ধরনের একটা কি মানে, ফলে এখানে সংবিধানকে রক্ষা করে ঠিক কী পরিস্থিতি হতে পারে? কেউ বলছেন আর্মি সব নিয়ে নিক, তাহলে সমস্যার সমাধান। কিন্তু আপনি তো বলেই দিলেন, আর্মির এই মতো পরিস্থিতিতে ওইভাবে ঘোষিতভাবে আর্মি নেওয়া কখনোই কেউ এই ধরনের বিপজ্জনক কাজ করবে না। তাহলে এইরকম পরিস্থিতি এখন চলতে থাকবে 1.5 বছর পরেও কি তাহলে নির্বাচন হবে না? আওয়ামী লীগ যদি নির্বাচন না চায়, আওয়ামী লীগকে তিনি তো পদত্যাগ করেননি, হিসেব অনুযায়ী তো 5 বছর পর নির্বাচন।
দেখুন, একটা কথা বলতেই হয় যে একটু আগে ছাত্রলীগের যিনি বলছিলেন, একটা স্ববিরোধিতা লক্ষ্য করলাম যে একদিকে হচ্ছে যে সাধারণ মানুষ থেকে শুরু করে যে কেউ শেখ হাসিনা কিছু ভালো কাজ করেছেন এটা বললেই ধরপাকড় শুরু হচ্ছে, আবার আরেক দিকে শেখ হাসিনা চলে আসবেন, এই দুটোর মধ্যে সম্পূর্ণ স্ববিরোধিতা রয়েছে। দ্বিতীয় কথা, শেখ হাসিনা নিজে যদি মনে করতেন যে তিনি তো অনেকগুলো ভার্চুয়াল বার্তা দিয়েছেন, তাহলে আজকেও কিন্তু স্বাধীনতা দিবস উপলক্ষে তার ভার্চুয়াল বার্তা একটা বিশেষ মাত্রা যোগ করতো বলে আমার মনে হয়, যেটা উনি এখনো অবধি আমাদের কাছে খবর করেননি। তৃতীয় যে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এরকম যখন সিচুয়েশন, তখন শেখ হাসিনা চলে আসবেন, উনি প্রধানমন্ত্রী, আমরা ওনাকে ঘিরে ধরবো, এগুলো আমার মনে হয় বাস্তবের মাটির থেকে অনেকটা দূরে, মানে চিন্তা ভাবনাগুলো। বাস্তবের মাটিতে যেটা, সেটা হচ্ছে যে এই অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রেখে আন্তর্জাতিক মঞ্চ, সেটা ভারতবর্ষকে তো দায়িত্ব দিয়েই দেওয়া হয়েছিল যে আপনারা এটা দেখুন, চাপ সৃষ্টি করুন বা নির্বাচন হোক, যাতে করে এখনো অবধি কোনো আমরা সদর্থক বলিষ্ঠ পদক্ষেপ দেখছি না যাতে করে চাপ সৃষ্টি হয় যে হ্যাঁ এক্ষুনি নির্বাচন করতে হবে। তার ফলে যেটা হচ্ছে যে আমি একটু আগেও বললাম যে অন্তর্বর্তী সরকার তারা আসার সময় যে জায়গাটা ছিল যে আমরা নির্বাচন ঠিক ওই ডিসেম্বর থেকে ওই সময় করব 25-26-এর সন্ধিক্ষণে, সেই জায়গাতেই কিন্তু তারা যাচ্ছে এবং এই একটা দোলাচল আগামী 6-7 মাসও চলবে, যেখানে এই ছাত্রলীগের নেতাকর্মী বা আওয়ামী লীগের নেতাকর্মীদের এরকম গৃহবন্দী অবস্থায় থাকতে হবে। ব্যাপারটা হচ্ছে যে এই অন্তর্বর্তী সরকার চাইছে তারা যে সংস্কারের নামে নিজেদের মতন করে কিছু প্রস্তাবনা যাতে করে অধ্যাদেশের মাধ্যমে, রাষ্ট্রপতির মাধ্যমে দিতে পারে কিনা, সেই একটা চাপ সৃষ্টি হচ্ছে। ফলে বাংলাদেশে এখন দুটো ক্ষমতার ভরকেন্দ্র, একটা হচ্ছে অন্তর্বর্তী সরকার, আর একটা হচ্ছে রাষ্ট্রপতি এবং সেনাবাহিনী, দুটো দুদিকে রয়েছে এবং এরা কেউই চাইছে না যে শেখ হাসিনা এক্ষুনি এলে এখানে কিন্তু বাংলাদেশে আবার একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হবে। ফলে এই উত্তপ্ত পরিস্থিতি যেটা জুলাই আগস্টে ছিল, তার থেকে এখন শান্তি, সাধারণ প্রতিনিয়ত উত্তপ্ত পরিস্থিতি নেই। ফলে এই পরিস্থিতিটা তারা মোটামুটি স্বাভাবিক পরিস্থিতি হিসেবে গণ্য করে, যাতে এই পরিস্থিতিটা ডিসেম্বর অবধি নিয়ে গিয়ে তারা নির্বাচনটা তারা কেন পেছাতে চাইছে, তার কারণ এই যে ছাত্র সমন্বয়করা নতুন রাজনৈতিক দল গঠন করলো, তাদেরকে একটুখানি মাটিটা শক্ত করতে, সংগঠনকে শক্ত করতে সময় দিতে হবে এবং নির্বাচনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হবে কিনা, যেখানে সবাই আপনার অংশগ্রহণ করতে পারবে কিনা, সেটার ব্যাপারেও তারা কিন্তু দ্বিধাগ্রস্ত। তার কারণ সেখানে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করে, এবং ছাত্রলীগের যে সদস্য বলছিলেন যে এখনো অনেকেই ছাত্রলীগ বা আওয়ামী লীগের এত অন্ধ সমর্থক আছে যে আওয়ামী লীগের প্রতি কিন্তু মানুষের সমর্থন ভোট বাক্সেও প্রতিফলিত হবে। ফলে এই জায়গাটা নিয়ে অন্তর্বর্তী সরকার চিন্তিত। একটা শুধু আমি বলে শেষ করব এখন, সেটা হচ্ছে যে 2007-08 সালে যে কেয়ারটেকার গভর্নমেন্ট এসেছিল, তারাও কিন্তু মোহাম্মদ ইউনিসকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় রাখতে চেয়েছিল বাংলাদেশের সমাজ পরিচালনার জন্য, ফেল করেছিল, পারেনি, এবং তারা চেয়েছিল -2 ফর্মুলা, যে বিএনপির যে নেত্রী এবং আওয়ামী লীগের নেত্রীকে বাদ দিয়ে, এবং সেটাও কিন্তু ফলপ্রসূ হয়নি। ফলে এটা মনে রাখতেই হবে যে অরাজনৈতিক যে ছাত্র সংগঠন, তারা যতই রাজনৈতিক দল করুক, বাংলাদেশের মানুষ কিন্তু আওয়ামী লীগ বা বিএনপি এর মধ্যেই দ্বৈরথ দেখতে চায়, এবং যে ছাত্রলীগের বন্ধু কথা বললেন তার কথা অনুসারে এখনো অবধি বাংলাদেশ জনগণ ভোট বাক্সে অন্তত আওয়ামী লীগের সাথে আছে। প্রদীপ্তবাবু, আমি একটা জিনিস একটু অ্যাড করতে চাই যে আমেরিকান আর্মির যে মানে মিলিটারি ডিপ্লোম্যাট জোয়েল ভাওয়েল, তিনি আজকে বাংলাদেশের সেনাপ্রধানের সাথে দেখা করেছেন, এবং যেটা খবর ভারতীয় মিডিয়াতে এবং বাংলাদেশেরও একটা ইংরেজি পত্রিকায়, সেটা হচ্ছে যে আরাকানের দিক থেকে কোনো একটা অ্যাটাক এরা অ্যান্টিসিপেট করছেন, এবং সেই অ্যান্টিসিপেশনের জায়গায় দাঁড়িয়েই এরা গ্রেটার কোঅপারেশন এনশিওর করতে এসছেন। এবার এই জায়গাটা একটু থামি, উল্টো দিকে দেখি যে বাংলাদেশে ইমার্জেন্সি প্রভিশন কি আছে। ইমার্জেন্সি প্রভিশনটা এটাই যে 3 মাসের জন্যে ইমার্জেন্সি ডিক্লেয়ার করা যেতে পারে, 3 মাসের মধ্যে পার্লামেন্টের স্যাংশন দরকার।
যদি না হয় তখন সেটা 1 মাসের জন্য এক্সটেন্ড করা যেতে পারে। কি গ্রাউন্ডে কি গ্রাউন্ডে এমার্জেন্সি আসতে পারে? এক্সটার্নাল অ্যাগ্রেশন অথবা ইন্টারনাল ডিস্টারবেন্স। এবার এই এক্সটার্নাল অ্যাগ্রেশন যদি আসে তাহলে ইমার্জেন্সি ডিক্লেয়ার করা যায়, যেখানে প্রেসিডেন্ট এটার দায়িত্ব নিয়ে নেবেন সরাসরিভাবে। এবং বারবার ওনারা যেটা বলছেন, কয়েকদিন ধরেই সেনাপ্রধান যেটা বলছেন ওয়াকারুজ্জামান, যে আমরা একটা প্রফেশনাল আর্মি, এবং জুয়েল ভাওয়াল আসার পরেও যে বক্তব্যটা ওনারা রেখেছেন সেটাতেও বারবার বলা হচ্ছে আমরা একটা প্রফেশনাল আর্মি। তার মানে একটা ইন্ডিকেশন হয়তো আছে যে আমরা সরাসরি যে শাসনভার সেটা নেব না, কিন্তু ইমার্জেন্সির একটা সম্ভাবনা, মানে বাংলাদেশের এই কয়েকদিনের যা পরিস্থিতি, রাজনৈতিক যে দোলাচল, আমার মনে হচ্ছে একটা ইমার্জেন্সির দিকে বাংলাদেশ এগোচ্ছে। খুব জোরালো সম্ভাবনা। অনেক বিশ্লেষকই, রাজনৈতিক বিশ্লেষক এটা বলছেন আরিফুল। বাংলাদেশেরও বিভিন্ন ইউটিউবে বা বিভিন্ন পত্রপত্রিকাগুলোতে ডিজিটাল যে সমস্ত ভার্সনগুলো রয়েছে সেখানে একটা জরুরি অবস্থার একটা আশঙ্কা করছে। এরকম কি মহল বা পরিস্থিতি বাংলাদেশে রয়েছে? ঠিক কি দেখতে পাচ্ছ? আসলে বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা, খুবই খারাপ অবস্থা। এবং বাংলাদেশ সেনাবাহিনী দফায় দফায় মিটিং করছে রাষ্ট্রপতির সাথে বসে, ওনারা বিভিন্ন আইন শৃঙ্খলা আরো অন্যান্য বাহিনীর সাথে বসে আসলে ওনারা কি করছে ওই নিউজগুলো এখনো পাবলিশ হয় নাই। তবে রাজনৈতিক বিশ্লেষক অনেকেই অনেকভাবে প্রকাশ করছে, অনেকভাবে মন্তব্য করছে। এতে ওইটাই আশঙ্কা করা যায় স্যার যেটা বললেন এরকমটাই অনেকটাই এগিয়ে গেছে। যেটা বললেন আমাদের প্রদীপ রায় স্যার। হ্যাঁ, মানে একেবারে আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তাই তো? যে সেখানে জরুরি অবস্থা জারি হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। কারণ দফায় দফায় বিভিন্ন দপ্তরের সাথে তারা বসছে, সচিব মহোদয়দের সাথে বসছে। দেখুন, আমার মনে হয় যে এই গত 2-3 দিনের ব্যাপারটা হচ্ছে যে সামনে ঈদ আছে, সেইখানের জন্য একটা সামাজিক শান্তি বজায় রাখার একটা বড় ব্যাপার। আমাদের দেখতে হবে যে ঈদ পরবর্তী সময়েও এই ধরনের লাগাতার মিটিংগুলো চলতে থাকে কিনা। যদি চলতে থাকে তাহলে অবশ্যই যে একটা ইমার্জেন্সি সিচুয়েশন বা জরুরি অবস্থা জারির ব্যাপারে তারা উদ্যোগ নিচ্ছে এরকম চিন্তা করা যেতে পারে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, দেখুন, বাংলাদেশের সেনাবাহিনী বলুন, অন্তর্বর্তী সরকার বলুন বা যে কোনো রাজনৈতিক দল, তারা কিন্তু ভারত কি ভাবলো বা পাকিস্তান কি ভাবলো বা চীন কি ভাবলো তার থেকেও বড় তাদের চিন্তা হচ্ছে ইউরোপীয় দেশ বা মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সম্পর্কে কি ধরনের চিন্তাভাবনা করছে। কারণ ডোনেশন বা এড বা ইনভেস্টমেন্ট এটা কিন্তু ওদিক থেকেই বাংলাদেশে সব থেকে বেশি আসে। ফলে জরুরি অবস্থা হট করে জারি করে দেওয়া, এবং যখন মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি সেনাপ্রধান ঘুরে গেলেন এবং যে রিপোর্ট পার করলো ইউনাইটেড নেশনস, তাদের থেকে কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশ ধীরে ধীরে নির্বাচনের দিকে যাচ্ছে। এই রকম যখন একটা ইমেজ বাংলাদেশে রয়েছে, তখন জরুরি অবস্থা ঘোষণা করে দেবে। প্রভিশন অনুযায়ী তো 4 মাস, না 4 মাস, কিন্তু সেই 4 মাসটা তো এগিয়ে লিঙ্গার হচ্ছে। এই জায়গাটাতেই তো আমি বারবার আসতে চাইছি যে কেন নির্বাচনটা ডেফার হচ্ছে এবং সেটা কেন আন্তর্জাতিক মহল করতে দিচ্ছে। এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন থাকতে পারে, অন্তর্বর্তী সরকার কতদিন থাকতে পারে, এবং নির্বাচন না করে এবং সংবিধান বহির্ভূতভাবে সংস্কার করব, কোনো সংস্কারের এখনো কোনো কিছু এলো না, তাহলে এইটা কতদিন এবং এটা কতদিন আন্তর্জাতিক মহল সহ্য করবে, এইটা তো। এবং সেটা ক্রমাগত 8 মাস একটা খুব বড় সময়। আজকে 2023 সালে শ্রীলঙ্কার কি অবস্থা আমরা দেখেছিলাম, রাষ্ট্রপতি ভবনে গিয়ে গণ অভ্যুত্থান, কিন্তু তারপরে শ্রীলঙ্কা তো আবার নির্বাচনের মাধ্যমে একটা জায়গায় এসে স্টেবিলিটি এলো। তো বাংলাদেশে সেই সম্ভাবনাটা কোথায়? বাংলাদেশে তো হচ্ছে না। তার কারণ হচ্ছে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে প্রস্তুত নয় বাংলাদেশের দায়িত্ব কাঁধে নিয়ে তাকে গণতন্ত্রের পথে ফিরিয়ে নিয়ে যাওয়ার। এইখানে শেখ হাসিনার মতো যে অ্যাকোমোডেটিভ দক্ষ নেতৃত্ব, তার অভাব আমরা কিন্তু প্রথম দিন থেকে বাংলাদেশে দেখছি। তার জন্যই আজকে
কেউই দায়িত্ব, না সেনাবাহিনী না অন্তর্বর্তী সরকার ঠিকমতো চালাতে পারলো, না বিএনপি একটা বড় সংগঠন বড় মিছিল নিয়ে তারা সরকারে আসবো এই চাপ সৃষ্টি করে ওখানে গণ অবস্থান করতে পারলো। খুব চেষ্টা করেছিল কিন্তু তারা শুধুমাত্র হচ্ছে ভারত বর্ডারে আমরা লোকজন নিয়ে চলে আসব, এই করব, কলকাতাকে উড়িষ্যাকে নিয়ে নেব, এইসব আজে বাজে কথা না বলে তারা যদি আসল কাজটি করতেন তাহলে বোঝা যেত যে বিএনপিরও বাংলাদেশের মাটিতে যথেষ্ট সংগঠন আছে। সেটা যখন করতে পারেনি, বাংলাদেশের একমাত্র উপায় নির্বাচনের মাধ্যমে আবারও আওয়ামী লীগের উপরে ক্ষমতা ভার তুলে দেওয়া। এটাই বাংলাদেশের জনগণ সেটারই একটা, যে কারণে কোনো আহ্বান এখনো পর্যন্ত শেখ হাসিনা থেকে আসেনি বা আওয়ামী লীগের জায়গা থেকে। আমি আবারও আরিফুল একটা প্রশ্ন আমার কাছে খুব মনে হচ্ছে যে এইরকম একটা পরিস্থিতি যখন রয়েছে, শ্রীলঙ্কার উদাহরণ দিলেন, শ্রীলঙ্কাতে এরকম হয়েছে এবং সেখানে ক্ষমতার যে একটা নতুন শক্তি এসেছে, তাদের একটা বামপন্থী ইমেজ আছে। যখন আওয়ামী লীগের এরকম এই দুরবস্থার মধ্যে ছাত্র ইউনিয়ন বা সিপিবি তারা আওয়ামী লীগের সাথে তাদের ঘনিষ্ঠতা, আওয়ামী লীগের সাথে তাদের সরকার গঠন, সরকার শরিক হওয়া, বা তারা হচ্ছে রাজনৈতিকভাবে তারা জোট করে এগোনো, এমতো পরিস্থিতিতে যখন আওয়ামী লীগের এরকম অবস্থা, মিছিল মিটিং করতে এরকম রয়েছে, সেখানে কি ছাত্র ইউনিয়নের সাথে ছাত্রলীগ তারা কি কোথাও একত্রে কোনো প্রোগ্রাম বা এরকম কিছু কি আছে, না এখনো পর্যন্ত সেসব কিছু নেই? আসলে এসব ছাত্রলীগের কেউ কোথাও অবস্থান করতে পারতেছে না নির্দিষ্ট কোথাও, এবং আমরা নির্দিষ্ট একটা জায়গায় প্রোগ্রাম দিলে ওই জায়গা অবরুদ্ধ করে রাখা হচ্ছে, ওই জায়গায় প্রশাসন নিয়োগ করা হচ্ছে। আমরা কারোর সাথে প্রোগ্রাম করিনি। বাংলাদেশ ছাত্রলীগের গতিতেই প্রোগ্রাম করছে বিভিন্ন জায়গায়, এবং বাংলাদেশ ছাত্রলীগ প্রস্তুত আছে যে কোনো প্রোগ্রাম, মানে জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করার জন্য এবং জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ ছাত্রলীগ নিজেই কাজ করে যাচ্ছে ইনশাল্লাহ। ছাত্র ইউনিয়নের সঙ্গে কোনো এই মুহূর্তে কোনো নেই। আর আজকে যে বিভিন্ন জায়গায় যে ছাত্র দলের সাথে এই মুহূর্তে কি এই জাতীয় নাগরিক পার্টি, তাদের বিভিন্ন জায়গায় হাতাহাতি মারামারি এই সমস্ত দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। তাহলে ছাত্র দল কি এখন মানে যথেষ্ট জায়গায়, মানে যারা নাগরিক এদের পার্টিকে, সিটিজেন পার্টিকে, তারা যথেষ্টভাবে কি মানে তাদের মধ্যে মাঝে মধ্যেই সংঘর্ষ পরিস্থিতি তৈরি হচ্ছে? আসলে ওই যে নতুন যে পার্টি করছে সার্জিস আলমরা, হাসনাতরা, নাহিদ, উপদেষ্টা নাহিদ, উনি যে বর্তমান একটা পার্টির প্রধান, আসলে এদের তো জনবল নাই, এদের কোনো ভিত্তি নাই, এদের নিজস্ব 50 জন লোক নাই। এরা যে 300 আসনে নির্বাচন করবে, একটা আসনও পাবে না। ছাত্রদল ওরা নিজস্ব সংগঠন আছে, ওরা সংগঠক, ওদের সাথে তো এই এনসিটিপি পার্টি যায় না, ওদের তো নিজস্ব মানে দলই নেই। ওরা নতুন দল করছে, ওদের 10টা লোকও নেই। এক একটা উপদেষ্টার এবং এক একটা সমন্বয়কের ব্যক্তিগত 10টা লোকও নেই, সব ভাড়া করা, প্রত্যেকটা লোকের ভাড়া করা। মানে কিভাবে ভাড়া করছে, কাদের ভাড়া করছে? এটা হচ্ছে বিশেষ করে টুকাই ভাড়া করছে, ঢাকা কেন্দ্রিক যেগুলো আছে এগুলো টুকাই ভাড়া করছে বিভিন্ন বস্তি থেকে। কাদেরকে ভাড়া করছে? ঢাকা থেকে বিভিন্ন বস্তিদের টাকা দিয়ে প্রোগ্রাম করতে নিয়ে যায়। আচ্ছা, মানে প্রচুর টাকা, ওদের প্রচুর টাকা। আগে রিক্সা ভাড়া ছিল না, যে সার্জিস আলম হচ্ছে 2 দিন আগে পঞ্চগড়ে গেছে 100 গাড়ি নিয়ে শোডাউনের মাধ্যমে। গত বছর একটা ভিডিও ভাইরাল হচ্ছে, দেখছেন? ওই ফুটেজে আছে হচ্ছে আপনি ও ট্রেনে গেছে, একটা লোকাল ট্রেনে বাড়ি গেছে, মানে টিকিটও কাটতে পারে নাই, এমন দুরবস্থা ছিল। আজকে ওর মানে অবস্থা হাজার হাজার কোটি কোটি টাকা ওদের কাছে। পিয়াডো গাড়ি নিয়ে মানে ঢাকা থেকে পঞ্চগড় গেছে, 100 গাড়ি নিয়ে গেছে তার নির্বাচনী এলাকায়। তারপর আরেকটা জিনিস খেয়াল করছেন, ওই সমন্বয়ক হান্নান মাকসুদ ওর নিজ এলাকায় গেছে, ওই বিএনপির সাথে সংঘর্ষ হয়েছে, স্থানীয় বিএনপির সাথে। ওদের অবস্থা একেবারে ন্যাক্কারজনক, এদের কোনো ভিত্তি নেই, স্যার আগেই বলে গেছে, এদের একটারও ভিত্তি নেই। এরা তো 300 আসনের মেম্বারও হতে পারবে না। একটা ইউনিয়নের, বাংলাদেশে একটা ইউনিয়নের যে একটা ওয়ার্ডের মেম্বার, একটা সমন্বয়ক, একটা উপদেষ্টাও একটা মেম্বার হতে পারবে না। এদের উপর জনগণের কোনো আস্থা নাই, এরা বাংলাদেশ চালাইতে মানে ব্যর্থ। এরা কি করছে, জননেত্রী শেখ হাসিনা যে হচ্ছে আপনি
এই 78 জন জঙ্গিকে আটক করে রাখছিল। ওরা হচ্ছে 5 আগস্টের পর জামিন দিছে ইউনূস সরকার। এরা তারপরে হচ্ছে শীর্ষ সন্ত্রাসী 11 জন সারা বাংলাদেশে ছিল, এই 11 জনকে এরা জামিনে ছেড়ে দিছে এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি একাধিক ছেড়ে দিছে, মানে জামিন দিয়ে দিছে এই সরকার। তারপর আপনারা এটাও জানেন যে 7000 মানে আগ্নেয়াস্ত্র, 8000 গুলি এবং 8150টি গুলি লুট হয়েছে 5 আগস্টে। এসব মানে এসব কারা করছে? জঙ্গি সংগঠন। আর জঙ্গি সংগঠনের উপর ভিত্তি করেই এই ইউনূস সরকার টিকে আছে। এর তো নিজস্ব কোনো সংগঠন নেই, এখন ব্যবসায়ী। ধন্যবাদ। বেশ, আজকে আমরা এখানেই শেষ করছি। জনমতের সময়ও অতিক্রান্ত হয়েছে এবং ধন্যবাদ জানাচ্ছি ডক্টর প্রদীপ চট্টোপাধ্যায় আপনাকে, ডক্টর প্রদীপ্ত রায় আপনাকে এবং আরিফুল ইসলাম বাংলাদেশ থেকে আজকে স্বাধীনতা দিবসের দিনও যোগদান করেছে আমাদের সঙ্গে। ছাত্রলীগের সভার চেয়ারম্যান, তাকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো জনমত এই পর্যন্তই থাকছি। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।